মায়া ঘর থেকে বেরিয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। অহিলের কথাগুলো তার কানে বিষের মতো বাজছে। ওই লোকটা কি আসলেই পাগল? 12 বছর আগে যখন সে মাত্র স্কুলের ছাত্রী, তখন আহিল জোর করে কাজী ডেকে তাকে বিয়ে করেছিল। তারপর কোনো শাসন না মেনে বিদেশ চলে গেল। আজ যখন মায়া সবটা ভুলে নতুন করে বাঁচার চেষ্টা করছে, তখনই সে ফিরে এলো। মায়া নিচে নামতেই দেখলো দরজার পাশে দাঁড়িয়ে আছে সারা। সারা এই বাড়ির মেয়ে এবং অহিলের আপন বোন, কিন্তু মায়ার কাছে সে বোনের চেয়েও বেশি, তার সব থেকে কাছের বন্ধু। সারা মায়ার ফ্যাকাশে মুখ দেখে তার হাত ধরে টেনে নিয়ে ঘরে নিয়ে গেল। দরজা বন্ধ করে উচ্চ কণ্ঠ নিয়ে বলল, মায়া, ভাইয়া কি কিছু বলেছে তোকে? ওই ঘরে গিয়েছিলি কেন? কেন তুই জানিসই তো ভাইয়া এখন আগের চেয়েও কত বেশি ভয়ঙ্কর হয়ে ফিরেছে। মায়া কান্না ভেঙে পড়ল। সারার কাঁধে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। উঠে বলল, সারা, তোর ভাই আমাকে মেরে ফেলবে। সে বলেছে আমায় বিয়ে নাকি হতে দেবে না, রাফসানকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি এখন কি করব? বড় আব্বু জানলে তো তুলং তুলকাম হয়ে যাবে। সারা একটা দীর্ঘ শ্বাস ফেল। সে তাকে ভাই চেনে। অহিল জায়েদ যখন কিছু বলে তখন সেটা সে করেই ছাড়ে। সারা মায়ার চোখে জল মুছে দিয়ে বলল, শান্ত হও। ভাই কেন এমন করছে আমি জানি না। ছোট চাচা মানে তো আব্বু চলে যাওয়ার পর থেকে আব্বু তোকে নিয়ে মেয়ের মতো আগলে রেখেছে। আর যদি ভাইয়ের কোনো ঝামেলা করে, আব্বু সেটা মেনে নেবে না। উল্লেখ্য, মায়ের বাবা অর্থাৎ শেখ বাড়ির ছোট ছেলে আজ থেকে 10 বছর আগে এক ব্যবসায়ীকে কাজে গিয়ে নিখোঁজ হয়ে যায়। তারপর আর ফেরেনি। সেই থেকে বড় চাচাই মায়াকে বড় করেছে। ড্রয়িং রুমে থমথমে পরিবেশটা যেন কাটা নামই নিচ্ছে না। অহিল নিজের ঘরে চলে যাওয়ার পর অহিলের বাবা অর্থাৎ শেখ বাড়ির বড় কর্তা শেখ জাহিদ শেখ জহিরুদ্দিন কিছুক্ষণ চুপ থেকে সোফায় ধপ করে বসে পড়ল। মেজ চাচা সোলাইমান শেখ আর তার দুই সন্তান আদিপ আর নীরা একে অপরের মুখ চাওয়াচাই করছে। সারা আর মায়াও রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসলো। মায়ার মা শিউলি বেগম, যিনি এতক্ষণ রান্নাঘরে কোণে আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল, তিনি ধীরে পায়ে ড্রয়িং রুমে এলেন। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে এই বাড়িতে তিনি অনেকটাই আত্মীয়তার মতো থাকে, যদিও জহিরুদ্দিন তাকে যথেষ্ট সম্মান করেন। মায়াকে জড়িয়ে ধরে তিনি ফিসফিস করে বললেন, চল মা, ঘরে চল। অহিল কেন ফিরেছে কে জানে। ওর স্বভাব তো জানিস, রাগ উঠলে ও হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। মায়া কোনো কথা বলতে পারল না। তার পা যেন মেঝেতে গেঁথে গেছে। মেজ চাচার ছেলে আদিপ তাচ্ছিল্য সুরে বলল, বড় আব্বু, ও ফিরল কি ফিরল না তাতে মায়ের বিয়ে কি আসে যায়? ও কি নিজেকে এই বাড়ির মালিক মনে করে? 12 বছর আগে ও মায়াকে জোর করে বিয়ে করেছিল বলেই কি আজীবন মায়া ওর জন্য বসে থাকবে? আমাদের তো সমাজে মুখ দেখাতে হবে। মেজ চাচার মেয়ে নীরা, যে সারাদিন সেজে গুজে বসে থাকে, সে ঠোঁট উল্টে বলল, অহিল ভাইয়া তো কোনোদিন একটা ফোন পর্যন্ত করেনি। মায়ার মারা গেল কি বেঁচে থাকলো সেটা দেখারও সময় ছিল না ওনার। এখন ডিরেক্টর সেজে ফিরেছে কেন? ঠিক তখনই সিঁড়িতে ভারী জুতা শব্দ পাওয়া গেল। অহিল নিচে নেমে আসছে, তবে এবার তার পরনের স্যুটের বদলে একটা কালো ক্যাজুয়াল শার্ট, গলার কাছে বোতাম খোলা, চোখের সেই একই রহস্যময় চাহনি। ড্রয়িং রুমের মাঝখানে এসে সে সোফায় পাও তুলে বসলো। জহিরুদ্দিন গলা বেড়ে বললেন, অহিল, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছিলাম। 12 বছর পর ফিরলি, অথচ কারো সাথে ঠিক মতো দুটো কথাও বললি না। কই ছিলি এই এতদিন? কেন একটা ফোন পর্যন্ত করলি না? অহিল একটা আপেল হাতে নিয়ে ছুটতে ছুটতে শান্ত গলায় বলল, ফোন করে কি হতো আব্বু? সবাই তো জেনেই বসেছিল আমি আপনাদের টাকা লন্ডনে ফুর্তি করছি। শেখ বাড়ির অপদার্থ ছেলেটা
না থাকলে আপনাদের তো বেশ ভালোই চলছিল। কিন্তু অহিল, মায়া তো ছোট ছিল, ওর দায়িত্ব। শিউলি বেগম মায়ার মা। ভয়ে ভয়ে কিছু বলতে চাইল। অহিল শিউলি বেগমের দিকে এক পলক তাকালো। সে চাহনিতে সেই চাহনিতে কি ছিল কে জানে। মায়ার মা তৎক্ষণাৎ চুপ হয়ে গেল। অহিল এবার মায়ার দিকে তাকিয়ে বলল, মায়ার দায়িত্ব তো আপনারা নিয়েছিলেন, তাই তো আজ অন্য কারো হাতে ওকে তুলে দেওয়ার তোড়জোড় চলছে। তার রাফসান সাহেব কি জানেন? মায়া ইতিমধ্যে বিবাহিতা। মেজ চাচা সোলাইমান শেখ গর্জে উঠলেন, ওটা কোনো বিয়ে ছিল না অহিল। তুই 18 বছরের একটা পিচ্চি বাচ্চা ছেলেটাকে দিয়ে কাজী ডেকে সই করিয়েছিলি। মায়া তখন নাবালিকা ছিল। ওই বিয়ের কোনো আইনি ভিত্তি নেই। অহিল এবার হাসলো, এক ভয়াবহ সুন্দর হাসি। সে উঠে দাঁড়িয়ে মেজ চাচা একদম সামনে গিয়ে দাঁড়ালো। তার উচ্চতার সামনে মেজ চাচাকে খুব খাটো দেখাচ্ছে। ওয়াহিল বলল, আইনে আমি আপনাদের চেয়েও ভালো বুঝি মেজ চাচ্চু। আর রাফসান, ওর সাথে বিয়ের কথা কাল থেকেই বন্ধ হবে, কারণ ওর কোম্পানি আর ওর মান সম্মানই সবই এখন আমার পকেটে। মানে কি? বড় চাচা প্রশ্ন। আহিল রনির দিকে ইশারা করতেই রনি একটা ট্র্যাপ বের করে বড় চাচার সামনে ধরলো। সেখানে রাফসানের জালিয়াতি সব খবরই লাভই চলছে। অহিল শীতল গলায় বলল, আমি লন্ডনে শুধু পড়াশোনা করিনি আব্বু, শেখ সাম্রাজ্যকেও টোক্কা দেওয়ার মতো ক্ষমতা গড়ে তুলেছি। আর মায়া, ও আমার ছিল, আমারই আছে, আমারই থাকবে। মায়ের পাশে দাঁড়িয়ে ছিল সারা। সারা এতক্ষণ চুপ থাকলেও এবার সে সামনে গিয়ে এলো। সারা দেখতে অনেকটাই অহিলের মতোই, তীক্ষ্ণ নাক নকশা আর দৃঢ় ব্যক্তিত্ব। সে মায়ের হাতটা শক্ত করে চেপে ধরল। সারার চোখে কোনো ভয় নেই, বরং সেখানে এক কোণে আত্মবিশ্বাস। সারার বড় চাচার দিকে তাকিয়ে পরিষ্কার গলায় বলল, আব্বু, ভাইয়া যখন ফিরেছে তখন মায়ার বিয়েটার সিদ্ধান্তটা আপাতত স্থগিত রাখা উচিত। ভাইয়া যা বলে ভেবেচিন্তেই বলে। আর মায়া আমার বোন, আমি ওকে কোনো প্রকারের হাতে তুলে দিতে পারি না। আহিল সারার দিকে তাকিয়ে একবার মাথা নাড়ালো। যে ভাই বোনের মধ্যে কোনো মৌন সমঝোতা হলো। অহিল এবার মায়ার দিকে হেঁটে এলো। মায়া ভয়ে তার মায়ের পেছনে লুকোনোর চেষ্টা করতেই আহিল ওর হাতটা খপ করে ধরে ফেললো। পুরো বাড়ি মানুষের সামনে সে মায়াকে টেনে নিজের কাছে নিয়ে এলো। মায়ার মা বাধা দিতে গেলেও আহিলের লাল হয়ে থাকা চোখের দিকে তাকিয়ে পিছিয়ে গেল। আহিল মায়ের কাছে গিয়ে ফিসফিস করে বলল, 12 বছর অনেক কেঁদেছো মায়া, এবার একটু হাসার প্র্যাকটিস করো, কারণ তোমার জীবনের সব সিদ্ধান্ত এখন থেকে আমি নেব। দ্বিতীয়বার যেন আমাকে কফি নিয়ে আসতে বলতে হয় না। আহিল মায়াকে ছেড়ে দিয়ে গট গট করে বাইরে চলে গেল। রনি তার পেছনে পেছনে গেল। বাড়ির ড্রয়িং রুমে তখন শুধু নীরবতা আর শিউলি বেগমের চাপা কান্নার শব্দ। পুরো শেখ ভিলা পরিবেশটাও এখন বারুদ বারুদ ঠাসা ঘরের মতো। যে কোনো সময় একটা বিস্ফোরণ হতে পারে। আহিল ফিরে আসার পর থেকে এই বাড়ির নিয়মকানুন যেন রাতারাতি বদলে গেছে। আহিলের সাথে রনিও এই বাড়িতে উঠেছে। লন্ডনে থাকার সময় রনি ছিল আহিলের ছায়া, তাই আহিল তাকে ছাড়া এক মুহূর্তেও চলে না। পরের দিন সকালে খাবার টেবিলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। শেখ বাড়ির বড় ছেলে আবিদ, যে মায়ের চাচাতো ভাই, সে রাগে ফুঁসছে। আবিদ মায়াকে খুব ভালোবেসে ঠিকই, কিন্তু আহিলের প্রতি তার পুরনো শত্রুতা এখনো মেটেনি। সে বড় আব্বুর সামনেই টেবিলে চাপড়ে বলল, আমি এটা মানব না। কাল রাতে পুলিশ এসে রাফসানকে তুলে নিয়ে গেছে। এটা কি কাকতালীয়, নাকি আহিলের কোনো চাল? রাফসান ভালো ছেলে ছিল, ও মায়াকে সুখে রাখতো। আহিল তখন পাউরুটিতে জ্যাম মাখার ছিল। সে আবিদের দিকে না তাকিয়ে খুব শান্ত গলায় বলল, সুখ আর জেলখানার দুটো শব্দ কি এক হলো আবিদ? তোমার আদরের হবু ভগ্নিপতি এখন জেলের ঘানি টানছে। আর তোমার যদি বেশি দয়া হয় তবে ওর সাথে গিয়ে দেখা করে আসতে পারো। মায়াকে ওর কাছে পাঠানোর স্বপ্ন দেখা ছেড়ে দাও। আবিদ রাগে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তুই কে এসব ঠিক করার? 12 বছর পর এসেছিস কেন? মায়ার বড় ভাই আমি, ওর সিদ্ধান্ত আমিই নেব।
আহিল এবার চোখ তুলে তাকালো। সে চোখে শীতল ঘৃণা। সে ধীরস্থিরভাবে বলল, ওর বড় ভাই হওয়ার আগে নিজের পজিশনটা মেনে মেনে রাখো আবিদ। এই বাড়ির ব্যবসায় এখন কোনো সুতোয় বুঝেছ? সেটা তোমার বাবা ভালো জানে। বেশি কথা বললে তোমার হাতে থাকা প্রজেক্টটাও হাতছাড়া হতে হতে বেশিক্ষণ লাগবে না। তাছাড়া আমি মায়ার স্বামী, আর এটাই সবথেকে বড় অধিকার। মেজো চাচা সোলাইমান শেখ আবিদকে থামিয়ে দিলেন। তিনি জানেন আহিল এখন ধরাছোঁয়ার বাইরে। এরই মধ্যে নীরা ঘর থেকে বেরিয়ে এলো। নীরা সাধারণত একটু ঢং ঢং বেশি করে, কিন্তু আজ তাকে অন্যরকম লাগছে। পরনে নীল রঙের শাড়ি, চুলে হালকা কাল। সে বরাবর অহিলের দিকে তাকাচ্ছে। সে মিষ্টি করে হেসে বলল, অহিল ভাইয়া, আপনি তো লন্ডনে অনেক দিন ছিলেন। আপনার ড্রেসিং চেঞ্জ কিন্তু দারুণ। আমার জন্য কিছু আনেননি? অহিল নীরাকে পাত্তা না দিয়ে মায়ার দিকে তাকালো। মায়ার টেবিলের এক কোণে বসে মাথা নিচু করে নাস্তা করছে। মায়ার দুশ্চিন্তা শেষ নেই। কালকে রাতের পর থেকে সে নিজেকে আরো গুছিয়ে নিয়েছে। অহিল হঠাৎ বলল, মায়া, শুনলাম তুমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে। সাবজেক্ট কি তোমার? মায়া কেঁপে উঠে নিচু স্বরে বলল, ইংলিশ লিটারেচার। অহিল ঠোঁটের কোণে একটু বাঁকা হাসলো। সে রনির দিকে তাকিয়ে বলল, শুনলি রনি, শেখ বাড়ির মেয়ে ইংরেজি নিয়ে পড়ছে, অথচ ওর উচ্চারণে এখনো সেই গ্রাম জড়তা। তারপর মায়ের দিকে ফিরে বলল, আজ থেকে প্রতি রাতে 10টার পর আমার ঘরে আসবে। তুমি কোন বই পড়ছো আর তোমার বেসিক কতটা ক্লিয়ার সেটা আমি দেখব। 12 বছর লন্ডনে কাটিয়ে আমি অন্তত ইংরেজিটা তোমাকে ভালোই শেখাতে পারবো। মায়ার হাত থেকে চামচটা পড়ে গেল। সে আতঙ্কিত চোখে তার মায়াকে দিক তার মায়ের দিকে তাকালো। শিউলি বেগম কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তাকে থামিয়ে দিয়ে সারা বলে উঠল, দারুণ আইডিয়া ভাইয়া। মায়া তো এই সাবজেক্টটা নিয়ে খুব স্ট্রাগল করছে। তুমি শিখিয়ে দিলে ও অনেক উপকার হবে। সারা জানে তার ভাই কেমন মায়াকে কাছে ডাকছে। সারা বাইরে থেকে কঠোর হলেও মায়ার প্রতি তার মনে অনেক টান। সে চায় মায়া আর অহিলের দূরত্বটা ঘুচুক, কিন্তু নীরা এটা সহ্য করতে পারল না। তার চেহারায় ঈর্ষার ছাপ স্পষ্ট। সে নাক ছিটকে বলল, মায়ের জন্য ভাইয়া এর এত সময় নষ্ট করার কি দরকার? আমি তো প্রাইভেট টিউশন ঠিক করে দিতে পারি। অহিল ভাইয়া কত বড় বিজনেসম্যান, ওনার কি এসব ছোট কাজ করার সময় আছে? অহিল এবার আহিল এবার নীরার দিকে তাকালেই নীরা মুহূর্তেই চুপ হয়ে গেল। আহিল গম্ভীর গলায় বলল, আমার সময় আমি কোথায় খরচ করব সেটা আমি ঠিক করব নীরা। মায়ার মনে থাকে যেন রাত 10টায় 1 মিনিট এদিক ওদিক হলে আমি কিন্তু নিজের হাতে তোমাকে টেনে নিয়ে আসব। জানোই তো আমি কথা না শুনলে আমি কি করতে পারি। আহিল টেবিলে ছেড়ে উঠে গেল। রনি তার পেছনে যেতে যেতে মায়ের দিকে তাকিয়ে একটু হাসলো। মায়ের চোখ তখন জল টল মল করছে। সে জানে এটা কোনো পড়াশোনা নয়, এটা আহিলের এক ধরনের মানসিকতার অত্যাচার। সে ইংরেজিতে কথা বলতে গেলেই ঘাবড়ে যায়, আর আহিলের সামনে তো তার মুখ দিয়ে শব্দই বের হবে। রাতে 10টা বাজার সাথে সাথে মায়ের বুক ধড়ফড় শুরু হলো। সে মলাট দেওয়া কয়েকটা ইংরেজি বই বুকে জড়িয়ে ধরে দেওয়ালের দিকে পা বাড়ালো। আহিলের ঘরের দরজার সামনে আসতেই দেখলো দরজাটা খোলা। ঘরের ভেতর থেকে নীল রঙের হালকা আলো আসছে, আর দামি সিগারেটের কড়ার ঘ্রাণ। মায়া ভেতরে ঢুকে দেখলো আহিল একটা লিপ লভিং চেয়ারে বসে আছে। সামনে একটা ল্যাপটপ। আহিল তার চশমাটা টেবিলের উপর রেখে মায়ার দিকে তাকালো। বসো। আহিলের নির্দেশ। মায়া বিছানায় এক কোণে বসতে গেলে আহিল ধমক দিয়ে বলল, বিছানায় কেন? এখানে আমার সামনে এসে বসো। মায়া ভয়ে ভয়ে আহিলের একদম সামনের চেয়ারে বসলো। আহিল মায়ার একটা বই টেনে নিয়ে পাতা উল্টেতে লাগলো। হঠাৎ সে মায়ার মুখ কাছে ফুঁকে এলো। মায়া ভয়ে চোখ বন্ধ করে ফেলল। আহিল খুব নিচু আর ভারী স্বরে বলল, বই খোলার আগে একটা সত্যি কথা বলো তো মায়া, এই 12 বছর তুমি কি একবারও
আমাকে মনে করনি? নাকি ওই রাফসানের সাথে নতুন করে সংসার সাজানোর স্বপ্ন বিভোর ছিলে? মায়া কোনো উত্তর দিতে পারল না। তার চোখের এক ফোঁটা জল বইয়ের পাতায় গিয়ে পড়ল। আহিল মায়ার সেই চোখের জল আঙুল দিয়ে মুছে দিয়ে বলল, কান্না দিয়ে আহিল, জাহিদকে ভোলানো যায় না মায়া, পড়া শুরু করো। প্রথম লাইনটা পড়ে শোনাও তো আমাকে। মায়া থরথর করে কাঁপতে থাকা ঠোঁটে থেকে একটা শব্দ বের হলো না। আর নিচে নিজের ঘরে বসে নীরা তখন রাগে নিজের নখ কামড়াচ্ছে। সে কোনোভাবেই মানতে পারছে না যে আহিল কোনো মায়াকে এত গুরুত্ব দিচ্ছে। আহিলের ঘরের সিটটা একদম 18 ডিগ্রিতে সেট করা। মায়া মনে হচ্ছে তার হাত পা বরফ হয়ে যাচ্ছে। তবে এসির ঠান্ডার চেয়েও বেশি শীতলতা বাইরে বইছে আহিলের চোখের চাহনিতে। আহিল একটা একটা করে বইয়ের পাতা উল্টাচ্ছে আর আর চোখে আর চোখে মায়াকে দেখছে। মায়া সেই ছোটবেলার চঞ্চলতা হারিয়ে এখন একরাশ ভীরতা এসে ভর করেছে। কি হলো? প্রথম লাইনটা পড়তে বলেছি, কানে যায়নি? আহিলের গম্ভীর কণ্ঠস্বর নিস্তবতার ঘরটায় প্রতিধ্বনিত হলো। মায়া কাপা হাতে বইটা ধরল। তার সামনে শেক্সপিয়ারের একটা নাটক। সে তোতলাতে তোতলাতে শুরু করে, ইফ লিফ মাস বি দ্য ফুট অফ লাভ, প্লে অন। থামাও। আহিল হঠাৎ গর্জে উঠল। সে চেয়ার থেকে উঠে মায়াকে ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। মায়ার মনে হলো তার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে যাচ্ছে। আহিল মায়ার কাঁধের ওপর দিয়ে ঝুঁকে বইয়ের পাতা আঙুল রাখল। তার শরীরে কড়া পারফিউমের ঘ্রাণ। মায়ার দম বন্ধ হয়ে আসছে। আহিল মায়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, উচ্চারণটা ঠিক করো মায়া, এটা লাভ নয়, লাভ। শেখ বাড়ির মেজো বউ হতে যাচ্ছ তো? এতটুকু স্মার্টনেস না থাকলে লোকে তো আমাকে দোষ দেবে যে বউকে কিছুই শেখাওনি। মায়া কোনো মতে নিজেকে সামনে নিয়ে বলল, আপনি আপনি কেন এমন করছেন? সবাই নিচে আমাদের নিয়ে কথা বলছে। নীরা আপুও ভালো চোখে দেখছে না। আহিল একটা তাচ্ছিল্য হাসি দিল। নীরা কি দেখছে বা আদিপ কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না। আমি যা করি ভালোই করি। আর তাছাড়া পৃথিবীতে তুমি একমাত্র বৈধ নারী আমার জন্য। তোমার সাথে এক রুমে থাকা বা তোমার কাছে আসতে গেলে কেন ভাবতে হবে? এখন আবার পড়ো। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। আহিল বিরক্ত হয়ে দরজার দিকে তাকালো। দেখা গেল নীরা হাতে একটা কফির ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। নীরার চোখ মুখে ঈর্ষার ছাপ স্পষ্ট। সে জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল, আহিল ভাইয়া, ভাবলাম তোমার রাত জেগে পড়াশোনা করছো, তাই একটু ব্ল্যাক কফি নিয়ে এলাম। তোমরা তো আবার এটা খুব পছন্দ। নীরা ভেতরে ঢুকতে গেলে আহিল হাত বাড়িয়ে তাকে থামিয়ে দিল। সে শীতল গলায় বলল, ভেতরে আসার দরকার নেই নীরা, বলে নিজের দরজার কাছে গিয়ে কফিটা নিয়ে বলল, আর নেক্সট টাইম আর পারমিশন ছাড়া এই ফ্লোরে আসবে না। আর স্বামী স্ত্রী এক রুমে থাকলে তাদের ডিস্টার্ব করতে হয় না। এইটুকু কমন সেন্স নেই তোমার? নীরা অপমানিত বোধ করল। তার হাত কাঁপছে। সে মায়ার দিকে এক পলক বিরক্ত চোখ তাকিয়ে গট গট করে চলে গেল। মায়ার জানে নীরাকে চটিয়ে সে এক নতুন বিপদে পড়তে যাচ্ছে। পরের দিন সকাল আহিলে বেরিয়ে গেল রনিকে নিয়ে। যাওয়ার সময় সে আবিদকে বলে গেল যে মায়ার বিয়ের ব্যাপারে যেন আর কোনো উচ্চ বাক্য না হয়। আদিপ রাগে নিজের ঘরে জিনিসপত্র ভাঙচুর করলো, কিন্তু আহিলের সামনে যাওয়ার সাহস পেল না। দুপুরে মায়া যখন লাইব্রেরি ঘরে বসে নিজের অ্যাসাইনমেন্ট করেছিল তখন নীরা সেখানে এলো। নীরা মায়ার সামনে গিয়ে দাঁড়ালো। তার কণ্ঠে আজও কোনো মধুর নেই। খুব তো আহিল ভাইয়ার প্রিয় হতে চাচ্ছিস, তাই না রে মায়া? নীরার তীক্ষ্ণ প্রশ্ন। মায়া ভয় পেয়ে উঠে দাঁড়ালো, না আপু, আমি তো শুধু পড়তে গিয়েছিলাম। চুপ কর, নীরা ধমক দিল। আহিল ভাইয়া তোকে দয়া করছে কারণ তোর বাবা নিখোঁজ। তুই এই বাড়ির কেউ না, জাস্ট একটা আশ্রিতা। ভাইয়া লন্ডন থেকে ফিরেছে অনেক বড় উদ্দেশ্য নিয়ে। তোর মতো একটা নেকা মেয়ের জন্য সে নিজের ক্যারিয়ার নষ্ট করবে না। মনে রাখিস, আহিল ভাইয়ার পাশে যদি কাউকে মানায় তবে সেটা আমি। মায়ার মাথা নিচু করে চোখের জল মোছে। সে জানে নীরা তাকে কতটা ঘৃণা করে। বিকালের দিকে
মায়ার ঘরে এলো। সবাই সারার হাতে একটা ছোট গয়নার বক্স। সে বক্সটা মায়ার হাতে দিয়ে বলল, মায়া, এটা আজ একটু কুরিয়ারে এসেছে তোমার নামে। কে পাঠিয়েছে কোনো নাম নেই। মায়া অবাক হয়ে বক্সটা খুলল। ভেতরে একটা দামি হীরার বসানো লকেট, সাথে একটা ছোট চিরকুট, তাতে টাইপ করা ভাষা লেখা, সব নীল শাড়ি তোমার জন্য নয়, তবে কিছু নীল ভালোবাসা আমার জন্য জমা রেখো। মায়া অবাক হয়ে চিরকুটটা পড়ল। এই লেখাটা সে চেনে না। মায়ার দোটানা পড়ে গেল, নিবে নাকি নিবে না। আহ আহিল জানলে পারে আবার ঝামেলা হবে। আর কেনই যে প্রায়ই সব পাঠায়, কোনো নাম বা ঠিকানা কিছুই দেয় না যে মায়া একটু খোঁজ নেবে। মায়া তখন লকেটটা হাতে নিয়ে ভাবছে। তখনই আহিল বাড়ির মেইন গেটে ঢুকলো, তার পেছনে রনি। আহিল ড্রয়িং রুমে ঢুকেই চিৎকার করে মায়াকে ডাকলো, মায়া, নিচে এসো। মায়া লকেটটা লুকিয়ে কাঁপতে কাঁপতে নিচে নেমে এলো। আহিল সোফায় বসে আদিপের দিকে একটা খাম ছুঁড়ে দিয়ে বলল, আদিপ, তোমার বোনের জন্য একটা গিফট এনেছি, খুলে দেখার তো পছন্দ হয় কি না। আদিপ খামটা খুলে থমকে গেল। সেটা মায়ার নামে একটা নামি ইংরেজি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ভর্তির কাগজ, আর তার সাথে একটা লন্ডনের ট্যুরিস্ট ভিসা। আহিল গম্ভীর গলায় বলল, আগামী মাসে মায়া আমার সাথে লন্ডনে যাচ্ছে। ওর পড়াশোনা আর বাকিটা আমি দেখব। এই বাড়িতে ওর আর থাকা প্রয়োজন নেই। বাড়ির সবাই মায়ার যেন আকাশ ভেঙে পড়ল, বিশেষ করে শিউলি বেগম আর আবিদ। মায়ার মা ফিসফিস করে বললেন, কিন্তু বাবা, একটা একটা মেয়ে তোমার সাথে ওভাবে যাবে, লোকজন কি বলবে। আহিল উঠে দাঁড়িয়ে মায়ার হাতটা শক্ত করে ধরল। সবার সামনে সে ঘোষণা করল, লোকজন যা বলবে তার জবাব আমি 12 বছর আগেই দিয়ে রেখেছি। মায়া আমার স্ত্রী। আমার একজন স্বামী তার স্ত্রীর সাথে নিয়ে গেলে কার কি বলার থাকতে পারে। মায়া স্তব্ধ হয়ে আহিলের দিকে তাকিয়ে রইল। আহিলের চোখে আজ আর শুধু রাগ নয়, এক গম্ভীর অধিকারবোধ খেলা করছে। নীরা এক কোণে দাঁড়িয়ে রাগে নিজের ওড়না ছিঁড়ছে। তার সারা মনে মনে হাসছে। সে জানে আহিল জাহিদ অবশেষে তার রাজকন্যাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি শেষ করছে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, এবং কমেন্টে জানাবেন গল্পটা কেমন হয়েছে। চলবে।